আসসালামু আলাইকুম। সম্মানিত পুলিশ সদস্য ভাইরা, গতকালকে আমি একটা দণ্ডবিধি আইনের 1 থেকে 4 এর মধ্যে একটা ক্লাস দিছিলাম। আজকে আমি পরবর্তীতে যে কটা ধারা পড়ে একটু শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আজকে দণ্ডবিধি আইনের ধারা 11 থেকে কয়েকটা ধারা পড়বো। দেখেন, 11তে বলছে ব্যক্তি। তাহলে ব্যক্তি বলতে আমরা কি বুঝি? দণ্ডবিধি আইনের অধীনে বা আইনের আলোকে আমরা ব্যক্তি বলতে কি বুঝি? তাহলে ব্যক্তি বলতে যে কোনো কোম্পানি, যে কোনো সমিতি অথবা যে কোনো ব্যক্তি বা যে কোনো সংস্থাকে বোঝাবে। তাহলে দণ্ডবিধি আইন বা পেনাল কোডের 11 ধারায় আমরা ব্যক্তি বলতে বুঝি যে কোনো কোম্পানি, যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা অথবা যে কোনো সমিতিকে বোঝাবে। 12 ধারা বলছে জনসাধারণ। জনসাধারণ কি? তাহলে জনগণ বলতে আমরা বুঝি যে কোনো শ্রেণীর বা যে কোনো সম্প্রদায়কে বোঝাবে। যে কোনো শ্রেণীর জনগণ অথবা যে কোনো সম্প্রদায়কে বোঝাবে। 14 ধারা বলছে রাষ্ট্রের কর্মচারী। তাহলে রাষ্ট্রের কর্মচারী বলতে আমরা কি বুঝি? অর্থাৎ সরকারের অধীনে নিযুক্ত থেকে, সরকারের অধীনে নিযুক্ত থেকে প্রত্যেক কর্মকর্তা অথবা কর্মচারীকে মূলত রাষ্ট্রের কর্মচারী বলে। তাহলে সরকারের অধীনে নিযুক্ত থেকে প্রত্যেক সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীকেই রাষ্ট্রের কর্মচারী বলে। 14 ধারা। 17 ধারা কি বলছে? 17 বলছে সরকার। তাহলে সরকার কে? তাহলে আমরা জানি সরকার হচ্ছে বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী শাসন ক্ষমতা পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। সরকার বলতে আমরা বুঝি বাংলাদেশের কোনো অংশের কার্যনির্বাহী শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। 19 ধারা বলছে বিচারক বা জজ। বিচারক বা জজ বলতে আমরা কেবল সরকারিভাবে নিযুক্ত বিচারক বা জজকে বুঝাবে না। এখানে বিচারক বা জজ বলতে বোঝাবে ফৌজদারি এবং দেওয়ানি মামলার চূড়ান্ত রায় প্রদানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে। তাহলে বিচারক বা জজ বলতে সরকারিভাবে বিচারক বা জজকে শুধুমাত্র বুঝাবে না, তাকে বুঝাবে যিনি যিনি ফৌজদারি এবং দেওয়ানি মামলা চূড়ান্তভাবে রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বিচারক বা জজ বলবে। 19 আমরা যাই 21 সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলতে আমরা কাদেরকে বুঝি? তাহলে সরকারি কর্মচারী বলতে আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। অর্থাৎ যিনি সরকারি চাকরিতে নিযুক্ত, যিনি সরকারি চাকরিতে নিযুক্ত বেতনভোগী এবং এবং সরকারি কর্তব্য সম্পাদন বাবদ ফি অথবা পারিশ্রমিকের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণের মাধ্যমে যিনি কার্য সম্পাদন করেন তিনি মূলত সরকারি কর্মচারী। তাহলে সরকারি কর্মচারী বলতে সরকারি চাকরিতে নিযুক্ত যে কোনো বেতনভোগী অথবা বেতনভোগী এবং সরকারি কর্তব্য সম্পাদন বাবদ ফি অথবা পারিশ্রমিক গ্রহণ করে তিনিই মূলত সরকারি কর্মচারী। তাহলে এখানে আমরা যদি একটু বিশদ আকারে বোঝার চেষ্টা করি, দেখেন সরকারি কর্মচারী বলতে বাংলাদেশের কোনো সামরিক অথবা নৌ অথবা বিমান বাহিনীর প্রত্যেক কমিশন প্রাপ্ত যে কোনো অফিসারকে আপনার সরকারি কর্মচারী বোঝাবে। এছাড়াও সরকারি কর্মচারী বলতে যিনি বিচার কার্য সম্পন্ন করা বিচার কার্য করার জন্য আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত তিনিও সরকারি কর্মচারী। এছাড়াও সরকারি কর্মচারী বলতে কোনো বিচারালয় বা সরকারি কর্মচারীকে সহায়তাকারী প্রত্যেক জুরি বা এসেসরকেও সরকারি কর্মচারী বলে গণ্য হবে। এছাড়াও যিনি পদাধিকার বলে যিনি কোনো ব্যক্তিকে আটক রাখা বা আটক করার ক্ষমতাপ্রাপ্ত এরূপ যে কোনো ব্যক্তিকেও সরকারি কর্মচারী বলে গণ্য হবে। তাহলে আমরা এক কথা বুঝি যে সরকারি কর্মচারী বলতে
সরকারি কর্মচারী বলতে সরকারি চাকরিতে নিযুক্ত বেতনভোগী অথবা পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকেই সরকারি কর্মচারী বলবে। এরপরে আমরা যাই এরপরে আমরা যাই 22 ধারা, স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি বলতে আমরা কি বুঝি? স্থাবর সম্পত্তি বলতে আমরা সাধারণত বুঝি যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, সে সমস্ত সম্পত্তিকে স্থাবর সম্পত্তি বলে। উদাহরণস্বরূপ বলা যায় যেরকম দালান কোঠা, হ্যাঁ, ঘর বাড়ি, ইমারত, এগুলা মূলত স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় যে সমস্ত সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, সে সমস্ত সম্পত্তিকেই অস্থাবর সম্পত্তি বলে। অস্থাবর সম্পত্তি উদাহরণস্বরূপ বলা যায় যেমন টেবিল, চেয়ার, আসবাবপত্র, এই সমস্ত জিনিসপত্র আমরা বুঝি অস্থাবর সম্পত্তি। 23 ধারা কি বলছে? অন্যায় লাভ বা অবৈধ লাভ, অর্থাৎ কোনো সম্পত্তিতে আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও যদি সেই সম্পত্তি অর্জন করে তখন সেটাকে অন্যায় লাভ লাভ বলে। অর্থাৎ কোনো সম্পত্তিতে আপনার কোনো আইনানুগ অধিকার নাই, আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও যদি সেটা আপনি কোনোভাবে সেটা অর্জন করেন তখন সেটাকে বলবে অন্যায় লাভ বা অবৈধ লাভ। অসাধুভাবে, অসাধুভাবে কি বললে? 24 ধারায়, দণ্ডবিধি আইনে 24, অসাধুভাবে অর্থাৎ কোনো ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করলে সেই ব্যক্তি অসাধুভাবে করছে বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে যদি কোনো কার্য সম্পাদন করেন তখন সেটা অসাধুভাবে করছেন বা অবৈধভাবে করছেন বলে গণ্য হবে। প্রতারণামূলক ভাবে, প্রতারণামূলক ভাবে কি? কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সহিত প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো কার্য সম্পাদন করেন তখন সেটা প্রতারণামূলক ভাবে করছেন বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সহিত প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো কার্য সম্পাদন করেন তখন সেটাকে প্রতারণামূলক ভাবে করছে বলে গণ্য হবে। এরপরে আমরা যাই 29, দলিল। দলিল কি? তাহলে দলিল বলতে কোনো অক্ষর, কোনো আকৃতি সমূহ অথবা কোনো চিহ্ন সমূহের মাধ্যমে, দলিল বলতে কোনো অক্ষর সমূহ, কোনো আকৃতি সমূহ অথবা কোনো চিহ্ন সমূহের মাধ্যমে, কোনো চিহ্ন সমূহের মাধ্যমে কোনো বস্তুর উপরে খোদাই করে যদি লিপিবদ্ধ করা হয় তখন সেটাকে দলিল বলে গণ্য হবে। অর্থাৎ দলিল বলতে আমরা বুঝি কোনো অক্ষর সমূহ, কোনো আকৃতি সমূহ অথবা কোনো চিহ্ন সমূহের মাধ্যমে কোনো বস্তুর উপরে, কোনো বস্তুর উপরে যদি সেটা লিখিত করা হয় অথবা সেটা যদি খোদাই করা হয়, অর্থাৎ পরবর্তীতে সেটা সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে, এই মর্মে যদি ইহা লিপিবদ্ধ করা হয় তখন সেটাকে দলিল বলবে। তাহলে দলিল বলতে আমরা কি বুঝি? দলিল হচ্ছে, দলিল বলতে আমরা কোনো অক্ষর সমূহ, কোনো আকৃতি সমূহ অথবা কোনো চিহ্ন সমূহের মাধ্যমে, কোনো চিহ্ন সমূহের মাধ্যমে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর লিখিত অথবা খোদাইকৃত অথবা কোনো বিবৃতি, কোনো বিবৃত, তাহলে কোনো বস্তুর উপরে খোদাইকৃত অথবা খোদাইকৃত ভাবে অথবা লিখিত ভাবে উহা যদি লিপিবদ্ধ করা হয় যাহা পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে, এই মর্মে যদি কোনো দলিল প্রস্তুত করা হয় তখন সেটাকে দলিল বলবে। এ হচ্ছে আমাদের 29। 29, আমরা এরপরে যাই উইল। 31, 31 কি বলছে? উইল বলতে যে কোনো ওসিয়তমূলক দলিলকে বোঝাবে। অর্থাৎ ওসিয়ত, সেটা আমরা বুঝি যে যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে একটা উইল করে যায়, এমন দেখি আমরা যে এই সম্পত্তি আমি অমুককে দিয়ে যাব বা অন্য কাউকে আমি প্রদান করব, এই মর্মে যদি সে মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করে যায় তখন সেটা উইল বলে গণ্য হবে। অর্থাৎ যে বিষয় অন্য কাউকে প্রদান করা হবে বা যে বস্তু অন্য কাউকে প্রদান করা হবে সেটা যদি প্রদানের পূর্বে ওসিয়ত করে তখন সে ওসিয়ত মূলক এই কার্যকে সেটা মূলত মূলত উইল বলে গণ্য হবে সেটা। তাহলে আজকে আমাদের এই 31 পর্যন্তই থাকবে উইল। তাহলে এখানে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাস
নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।